প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ। এই প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। 1875 খ্রিস্টাব্দে কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয়। এই প্রবন্ধ গ্রন্থটি বহু দেশেই বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং বঙ্কিমচন্দ্র নিজেও এই প্রবন্ধ গ্রন্থটিকে শ্রেষ্ঠ বলে স্বীকার করেছেন। কমলাকান্ত আসলে একজন রসিক, ঋষি, দার্শনিক এবং তিনি আফিং সেবী। প্রসন্ন গোয়ালিনী তাকে দুধ দেয়। কমলাকান্ত ওরফে বঙ্কিমচন্দ্র সমাজে নানান রকম অসঙ্গতি, ত্রুটি বিচ্যুতি এবং বৈষম্যকে শোধন করতে চেয়েছেন। সমাজে ঘটে যাওয়া নানান রকম অত্যাচার, নানান রকম বিভেদ, অসঙ্গতিকে শোধন করতে চেয়েছেন। বঙ্কিমচন্দ্র ছিলেন মূলত সমাজ সচেতন শিল্পী, তাই সমাজের এই সমস্ত ত্রুটি বিচ্যুতি, অসঙ্গতি তার নজরে আসত এবং তিনি এই প্রবন্ধের মাধ্যমে সমাজের মানুষের কাছে তা তুলে ধরে তিনি সেই সমস্ত ত্রুটি বিচ্যুতি, অসঙ্গতিকে বন্ধ করতে চেয়েছেন, দূর করতে চেয়েছেন। আমি এবার প্রবন্ধটা পাঠ করব, তোমরা বই বার করে শুনবে। বিড়াল প্রবন্ধটি 1280 বঙ্গাব্দের চৈত্র মাসে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এখানে বিড়ালের রূপকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের নানা রকম ত্রুটি বিচ্যুতিকে তুলে ধরেছেন এবং শোধন করার চেষ্টা করেছেন। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। আমি মানে কমলাকান্ত। কমলাকান্ত শয়নগৃহে অর্থাৎ শোবার ঘরে বসে চারপাইয়ের উপর মানে 4 পা যুক্ত কোনো চেয়ারের উপর বসে হুঁকা হাতে, হুঁকা একটা নেশা করার যন্ত্র, সেই হুঁকা হাতে ঝিমাইতেছিলেন। ঝিমাইতেছিলেন মানে হচ্ছে মানে ঠিক মানে শুয়েও ঘুমিয়েও ছিলেন না, আবার খুব জেগেও ছিলেন না, মানে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। প্রেতবৎ মানে হচ্ছে প্রেতের মতো। কেমন পরিবেশটা আছে, মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছে এবং দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতের মতো নাচছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। খাবার তৈরি হয়নি। এই জন্য কমলাকান্ত হুঁকা হাতে নিমিলিত লোচনে ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ান হতে পারতেন তাহলে ওয়াটারলু জিততে পারতেন কিনা। নেপোলিয়ন হলেন একজন ফরাসি সম্রাট। তিনি ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন এবং তাকে হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় এবং সেখানেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দে 18ই জুন, ডিউক অব ওয়েলিংটন এবং নেপোলিয়নের মধ্যে। এমতো সময়ে একটা ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। একটা বিড়াল ক্ষুদ্র শব্দ করল ম্যাও বলে। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। কমলাকান্ত চাহিয়ে দেখলেন কিন্তু হঠাৎ করে কিছু বুঝতে পারলেন না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। কমলাকান্ত যেহেতু ঝিমাইতেছিলেন, মানে একদম সজাগ অবস্থায় ছিলেন না, সেই জন্য তিনি মনে করেছেন সম্ভবত ডিউক অব ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে, যেহেতু তিনি আফিং সেবন করছিলেন, তাই আফিং ভিক্ষা করতে এসেছেন। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল ম্যাও। কমলাকান্ত মনে করলেন যে তিনি ঠিক করেছিলেন যে বলবেন যে অতিরিক্ত পুরস্কার দেওয়া যাবে না, এর আগে দেওয়া হয়েছে, এবং তখনই এবং খুব বেশি অপরিমিত লোভ ভালো নয়। তখনই ডিউক বলিল ম্যাও। ডিউক মানে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে যেহেতু, ডিউক অব ওয়েলিংটন, তাই সেই বিড়াল বলে উঠল বা ডিউক বলে উঠল ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। তখন নিমিলিত লোচনে ছিলেন। এবার চোখ খুলে কমলাকান্ত দেখলেন যে ওয়েলিংটন নয়, একটি ক্ষুদ্র মার্জার। মার্জার মানে হচ্ছে বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। একটি ছোট্ট বিড়াল
প্রসন্ন গোয়ালিনী যে দুধ রেখে গেছিলেন কমলাকান্তর জন্য, সেই দুধ সেই বিড়ালটা খেয়ে নিয়েছে, উদরসাৎ করেছে, মানে খেয়ে ফেলেছে। তখন কমলাকান্ত কি করছিলেন? তখন কমলাকান্ত নিমিলিত লোচনে ঝিমাইতেছিলেন এবং কল্পনায় ওয়াটারলু যুদ্ধে ব্যূহ রচনা করতে ব্যস্ত ছিলেন। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন, ম্যাও। এখন মার্জার সুন্দরী অর্থাৎ বিড়াল সুন্দরী একদম নির্জল দুধ পান করে আপন মনের সুখ, মানে খাওয়া দাওয়ার পর যে একটা মনের তৃপ্তি ঘটে, সেই তৃপ্তি প্রকাশ করার জন্য, প্রকটিত করার জন্য কি করছে? ম্যাও শব্দ করছে। বলিতে পারি না, বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল। কমলাকান্ত বলছেন যে বলতে পারছি না, মনে হয় সেই ম্যাও শব্দের মধ্যে একটা ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। কমলাকান্ত ভাবছেন হয়তো মার্জার ওই বিড়ালটি কমলাকান্তের দিকে চেয়ে চেয়ে ভাবছিল যে কেউ বিল ছেঁচে মরে, মানে বিলকে সেচন করে মরে, আর কেউ কই খায়, মানে কেউ কষ্ট করে আর কেউ কষ্টার্জিত ফল অর্জন করে। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসে আছি, এখন বলো কি। কমলাকান্ত কল্পনা করছেন যে সেই ম্যাও শব্দে বোধহয় মন বোঝার একটা অভিপ্রায় বা ইচ্ছা ছিল। তোমার দুধ তো খেয়ে ফেলেছি, এবার বলো তুমি কি করবে। বলি কি, আমি তো ঠিক করতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যা অধিকার, বিড়ালেরও তাই। দুধ মঙ্গলা নামে একটা গায়ের, আর দুহিয়াছে, সেই দুধ দুহেছে প্রসন্ন গোয়ালিনী। অতএব কমলাকান্ত যেহেতু সমাজ সচেতন, তাই তিনি বলছেন যে এই দুধ তো তার নয়, দুধ অন্য কারো, সুতরাং তার রাগ করা সাজে না। যেহেতু বিড়াল খেয়ে ফেলেছে, অন্যের জিনিস অন্য কেউ খেয়েছে, তার নিজের তো নয়, তাই তার রাগ করা সাজে না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। চিরাগত প্রথা মানে চিরাচরিত একটা প্রথা আছে যে বিড়াল দুধ খেলে নাকি তাকে তেড়ে মারতে যেতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। এটাও উচিত নয় যে তিনি সেই চিরাগত প্রথার, মানে কমলাকান্ত সেই চিরাগত প্রথা, মানে বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয়, সেই চিরাগত প্রথার তিনি অবমাননা করবেন, এটা কিন্তু ঠিক নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে। কমলাকান্ত ভাবছেন যে যদি তাকে না মারতে যান তাহলে পরে স্বজাতি মণ্ডলে, মানে নিজের বিড়াল মণ্ডলে, নিজের বিড়াল সমাজে হয়তো তাকে কাপুরুষ মনে করে উপহাস করতে পারে। ন্যায় আচরণ করাই বিধেয়, ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে একটি ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবিত হইলাম। যষ্টি মানে হচ্ছে লাঠি, একটা লাঠি হাতে করে গর্বের সঙ্গে সকাতর চিত্তে, মানে কাতরতার সঙ্গে, যে মেরে ফেলতেই হবে আর কি, বিড়ালটাকে মারতেই হবে এরকম, হ্যাঁ, কাতরতার সঙ্গে গর্বের সঙ্গে একটা লাঠি হাতে করে নিয়ে সে বিড়ালটার দিকে ধাবিত হলেন কমলাকান্ত। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে মার্জারির কিন্তু কমলাকান্তকে চেনা ছিল এবং জানে যে কমলাকান্ত মারতে পারবে না, তাই সে লাঠি দেখে একটুও সে বিড়ালটা ভীত হলো না। কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরাপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। বিড়ালটা শুধুমাত্র কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলে একটা শব্দ করলো, ম্যাও। আর প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত আবার সেই শয্যায় এসে হুঁকা হাতে বসলেন। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। দিব্যকর্ণ মানে হচ্ছে যে কান দিয়ে সমস্ত কিছু, হ্যাঁ, যে কথা বলতে পারে না বা ভবিষ্যতে সমস্ত কথা শোনা যায়। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? আমি আগেই বলেছি
যে বিড়ালের রূপকে কমলাকান্ত ওরফে লেখক বঙ্কিমচন্দ্র সমাজের তীব্র সমালোচনা করেছেন। সমাজে নানান রকম অসঙ্গতি, ত্রুটি বিচ্যুতি, নানান রকম বিভেদ বৈষম্যকে তুলে ধরে সেগুলোকে দূর করতে চেয়েছেন। আজকে এই পর্যন্তই, বাকিটা পরের দিন হবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ।